একাদশ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা অধ্যায় 5-এ গর্ভের শিশুর বিকাশে চিকিৎসা এবং প্রসব প্রক্রিয়া নিয়ে আলোচনা করব। গর্ভের শিশুর বিকাশে চিকিৎসা। গর্ভের শিশুর পরিপূর্ণ বিকাশে চিকিৎসা সেবার প্রয়োজন। অর্থাৎ একটা মা যখন গর্ভবতী হন তাকে অবশ্যই চিকিৎসা সেবা নিতে হবে। গর্ভবতী মাকে নিয়মিত চিকিৎসকের সঙ্গে যোগাযোগ রক্ষা করতে হবে। চিকিৎসক গর্ভবতীর শারীরিক অবস্থা পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে তার শারীরিক কোনো সমস্যা আছে কিনা সেগুলো নিরূপণ করবেন। গর্ভবতী মায়ের রক্তচাপ স্বাভাবিক কিনা, তার হিমোগ্লোবিনের পরিমাণ ঠিক আছে কিনা, ডায়াবেটিস আছে কিনা ইত্যাদি পরীক্ষা নিরীক্ষা করে দেখবেন। যদি কোনো সমস্যা থাকে তাহলে গর্ভবতী মায়ের চাহিদা অনুযায়ী চিকিৎসক পরামর্শ দিবেন। টিকা দেওয়া। 15 থেকে 49 বছর বয়সে সকল মহিলাকে ধনুষ্টঙ্কার রোগ থেকে রক্ষার জন্য টিটি টিকা দেওয়া হয়। মানে ধনুষ্টঙ্কার রোগের জন্য টিটি টিকা দেওয়া হয়। টিটেনাস টক্সাইড। টিটেনাস টক্সাইড বা টিটি টিকা মহিলাদেরকে ধনুষ্টঙ্কার রোগ থেকে রক্ষা করে। সকল মহিলাকে প্রতি ডোজ 0.5 ml করে সময়সূচি অনুযায়ী মোট 5 বার টিটি টিকা দিতে হবে। টিকাদান সময়সূচি। এই টিটি টিকা 5টা ডোজ। এটা ধনুষ্টঙ্কার রোগের জন্য দেওয়া হয়। TT1 এটা হলো তোমার 15 বছর বয়সে দেওয়া হয়। টিটি টিকা প্রথম দেওয়া হয় 15 বছর বয়সে। TT2 টিটি টিকা 1 পাওয়ার কমপক্ষে 28 দিন পর TT2 দিতে হয়। TT3 টিটি টিকা পাওয়ার 2 পাওয়ার কমপক্ষে 26 দিন পর TT2 দিতে হয়। TT4 TT3 পাওয়ার কমপক্ষে 1 বছর পর TT4 দিতে হয়। TT5 TT4 পাওয়ার কমপক্ষে 1 বছর পর দিতে হয়। এই 5টা ডোজ প্রত্যেক মহিলাকে দিতে হয়। যদি কোনো গর্ভবতী মহিলা পূর্বে কোনো টিকা দেওয়া না থাকে তাহলে এই নিয়মে গর্ভবতীর সময়ে থেকে দিতে হবে। নিয়মিত চেক আপ করা। গর্ভবতী নারীকে নিয়মিত চেক আপের জন্য চিকিৎসকের কাছে যেতে হবে। একজন গর্ভবতী নারী যখন গর্ভধারণ নিশ্চিত হবেন তখন থেকে তিনি চিকিৎসকের কাছে গিয়ে চেক আপ করাবেন। প্রথম দিকে প্রতি মাসে একবার, অর্থাৎ 7 মাস পর্যন্ত প্রতি মাসে একবার করে চেক আপের জন্য চিকিৎসকের কাছে যাবেন। 7 মাস থেকে 9 মাস প্রতি মাসে 2 বার করে চিকিৎসকের কাছে গিয়ে চেক আপ করাতে হবে। শেষ মাসে অর্থাৎ 9 মাসে প্রতি সপ্তাহে একবার করে চেক আপ করাতে হবে। চিকিৎসক গর্ভবতী মাকে পরীক্ষা নিরীক্ষা করে পরামর্শ
দিবেন যে মায়ের ব্লাড প্রেশার ঠিক আছে কিনা, হিমোগ্লোবিন ঠিক আছে কিনা, জরায়ুতে ফিটাসের অবস্থান ঠিক আছে কিনা, ভ্রূণের নড়াচড়া অনুভব করেন কিনা, এগুলো চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা করে দেখবেন। মায়ের জ্বর কাশি আছে কিনা বা কোনো রক্তক্ষরণ হচ্ছে কিনা, এগুলো পরীক্ষা নিরীক্ষা করে চিকিৎসক পরামর্শ দিবেন। এই সময়ে চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ সেবন করা উচিত নয়, কারণ এটা সন্তানের জন্য ক্ষতিকর হতে পারে। এবার আসা যাক প্রসব প্রক্রিয়া বা ডেলিভারি প্রসেস। প্রসব কি? যে শিশুর জন্ম একটি স্বাভাবিক ঘটনা। মায়ের জরায়ু হতে সন্তান ভূমিষ্ঠ হওয়ার প্রক্রিয়াই হলো প্রসব। মায়ের জরায়ু হতে সন্তান ভূমিষ্ঠ হওয়ার প্রক্রিয়াই হলো প্রসব। প্রসবের মাধ্যমে গর্ভাবস্থার পরিসমাপ্তি ঘটে। কিন্তু সকল শিশুর জন্ম এক প্রক্রিয়ায় হয় না। প্রসব প্রক্রিয়া বিভিন্ন প্রকার হতে পারে, যেমন স্বাভাবিক প্রসব বা ন্যাচারাল বার্থ, সিজারিয়ান প্রসব বা সিজারিয়ান বার্থ, ব্রিজ প্রসব বা ব্রিজ বার্থ। এবার আমরা জানব যে স্বাভাবিক প্রসব কি। স্বাভাবিক প্রসব বা ন্যাচারাল বার্থ মায়ের সন্তান উৎপন্নকারী অঙ্গের সাথে শিশুর আকৃতি ও অবস্থান সামঞ্জস্যপূর্ণ হলে শিশুর স্বাভাবিক প্রসব হয়ে থাকে। অর্থাৎ মায়ের শারীরিক অবস্থা যদি ঠিক থাকে, সব কিছু যদি স্বাভাবিক থাকে, তাহলে সন্তান স্বাভাবিকভাবে ভূমিষ্ঠ হয়ে থাকে। এই প্রসব প্রক্রিয়ায় শিশু মায়ের জরায়ু থেকে জন্মনালী দিয়ে ভূমিষ্ঠ হয়। এই সময়ে শিশুর মাথা জরায়ুর নিচের দিকে অবস্থান করে। এই প্রসব প্রক্রিয়ায় প্রথমে শিশুর মাথা, পরে কাঁধ বের হয়, তারপরে সম্পূর্ণ দেহটা বের হয়ে আসে। অর্থাৎ স্বাভাবিক প্রসব হলো যে স্বাভাবিকভাবে সন্তান ভূমিষ্ঠ হবে। এখানে জন্মনালী দিয়ে শিশুর মাথা প্রথমে বের হবে, তারপরে কাঁধ, তারপরে শিশুর সমস্ত দেহ বের হয়ে আসবে। এটাই হচ্ছে ন্যাচারাল বার্থ বা স্বাভাবিক প্রসব। সিজারিয়ান প্রসব। সিজারিয়ান প্রসব এটা আমরা এখন অনেক বেশি শুনে থাকি, যে সিজার করে বাচ্চা হওয়া, সিজার বা পেট কাটা শিশুর ভূমিষ্ঠ হয়। যেমন সিজারিয়ান বার্থ হলো যে ভ্রূণ শিশু যদি বড় হয় বা জরায়ুতে ভ্রূণের বা প্লাসেন্টার অবস্থান অস্বাভাবিক হয়, অথবা মায়ের যদি অন্য কোনো শারীরিক অসুবিধা থাকে, ডায়াবেটিস থাকে, তাহলে স্বাভাবিক প্রসব সম্ভব হয় না। এক্ষেত্রে স্বাভাবিক প্রসব মা এবং শিশু উভয়ের জন্যই ঝুঁকিপূর্ণ হয়। এই অবস্থায় মায়ের তলপেটে অপারেশন বা অস্ত্রোপচারের মাধ্যমে শিশুকে বের করা হয়। এটাই হচ্ছে সিজারিয়ান বার্থ। এই সিজারিয়ান প্রসব মা এবং শিশু উভয়ের জন্যই নিরাপদ। ব্রিজ প্রসব। এই প্রক্রিয়ায় শিশু মায়ের পেটে উল্টো অবস্থানে থাকে। এই প্রক্রিয়ায় প্রথমে শিশুর পা
বের হয়ে আসে, তারপর হাত, তারপরে মাথা বের হয়ে আসে। এই ব্রিজ প্রসব মায়ের জন্য খুবই কষ্টকর। এই অবস্থায় যদি জরায়ুতে শিশুর অবস্থান স্বাভাবিক অবস্থানে না থাকে এবং জটিলতা দেখা দেয়, সেই ক্ষেত্রে অপারেশন করা হয়। এটা একটা জটিল প্রসব। প্রসব প্রক্রিয়ার ধাপ। এই প্রসব প্রক্রিয়া 3টা ধাপের মাধ্যমে হয়ে থাকে। এই ধাপগুলো হলো সংকোচন ও প্রসারণ, কন্ট্রাকশন অ্যান্ড ডাইলেশন, আর এটা হচ্ছে বিতাড়ন বা এক্সপালশন, আর এটা হচ্ছে অবতরণ বা প্লাসেন্টাল। সংকোচন ও প্রসারণ। সংকোচন ও প্রসারণ এই ধাপে, এটা হচ্ছে প্রসব প্রক্রিয়ার প্রথম ধাপ। এই ধাপে জরায়ু নিয়মিত সংকুচিত এবং প্রসারিত হয়। এই সংকোচন এবং প্রসারণের ফলে জরায়ুর মুখ খুলতে থাকে, অর্থাৎ সন্তান যে পথ দিয়ে ভূমিষ্ঠ হয় সেই পথ খুলতে থাকে। ধীরে ধীরে এই সংকোচন তীব্র হয় এবং কোমরে এবং তলপেটে মা তীব্র ব্যথা অনুভব করেন। এই ধাপের শেষে, অর্থাৎ সংকোচন যখন ঘন ঘন হয়, তখন মা সন্তানকে ভূমিষ্ঠ করানোর জন্য নিচের দিকে চাপ দিয়ে থাকেন। এই ধাপের শেষে জরায়ুর মুখ 8 থেকে 10 সেন্টিমিটার পর্যন্ত প্রসারিত হয়। দ্বিতীয় ধাপ বিতাড়ন বা এক্সপালশন। এটি নবজাতকের জন্মের ধাপ। এই সময় সংকোচন সাময়িকভাবে বন্ধ হয়। এই সময়ে জরায়ুর মুখ পুরোপুরি প্রসারিত হয় এবং সন্তান ভূমিষ্ঠ হয়। তৃতীয় ধাপ হচ্ছে অবতরণ বা প্লাসেন্টাল। তৃতীয় ধাপে জরায়ুর মধ্যে অবস্থিত প্লাসেন্টা বা গর্ভফুল বের হয়ে আসে। প্লাসেন্টা বা গর্ভফুল বের হয়ে আসে। এই গর্ভফুল বের হওয়ার সময় সংকোচন কিছুটা চলতে থাকে, তবে এর তীব্রতা কম থাকে। এভাবে সংকোচন ও প্রসারণ, অবতারণ এবং বিতাড়ন এই 3টা ধাপের মাধ্যমে প্রসব প্রক্রিয়া বা জন্ম প্রক্রিয়া সম্পন্ন হয়ে থাকে। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবে। ধন্যবাদ সবাইকে।